আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকের অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম ব্যাংকার বন্ধু। আজকে আমরা মূলত ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জেআইবিবির মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেমের মডিউল এর মানি অ্যান্ড মনিটারি সিস্টেম চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এটা আপনাদের এই এমএফএ সাবজেক্টের প্রথম অধ্যায়, এবং প্রথম অধ্যায় থেকে আমরা কিন্তু প্রতি বছর দেখে থাকি যে একটা সেট প্রশ্ন থাকেই, অর্থাৎ প্রায় 20 মার্কসের প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে এসে থাকে। এবং 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে আমরা দেখেছিলাম যে এই চ্যাপ্টার থেকে কিন্তু আপনাদের প্রায় 40 মার্কস এসেছিল। তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা এই চ্যাপ্টারের কোন কোন টপিকসগুলো আলোচনা করব, এই চ্যাপ্টার থেকে আপনাদের সিলেবাসে কি কি রয়েছে সেটা আমরা প্রথমে দেখে নিই। তো আমাদের এই চ্যাপ্টার থেকে সিলেবাসে রয়েছে মডিউল 1 মানি অ্যান্ড মনিটারি সিস্টেম। আপনাদের আইবিবির সিলেবাসে দিয়েছিল প্রথমেই কনসেপ্ট অ্যান্ড ফাংশনস অফ মানি, অর্থাৎ মানি বলতে কাকে বোঝায় বা মানির কাজগুলো কি, অর্থের কাজগুলো কি সেটা। কাইন্ডস অফ মানি, মানির প্রকারভেদ কাকে বলে সেটা আপনাকে জানতে হবে। ডিমান্ড ফর মানি, মানুষ কেন অর্থ চায় সেটা জানতে হবে, আমাদের সিলেবাসে দেওয়া আছে এটা। মেজার্স অফ মানি সাপ্লাই, মানি সাপ্লাইটা পরিমাপ করে কীরকমভাবে। ন্যারো মানি অ্যান্ড ব্রড মানি, ব্যাংকার বন্ধু মেজার্স অফ মানি সাপ্লাই এবং ন্যারো মানি ব্রড মানি এটা থেকে খুবই গুরুত্বপূর্ণ টপিকস। আপনাদের ভিবিআই প্রতি বছর 96তম 97তম 98তম আমরা পরীক্ষায় দেখেছি প্রতি বছর এই টপিকস থেকে আপনার প্রশ্ন আসেই। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ন্যারো মানি এবং ব্রড মানি বা মানি সাপ্লাইকে কীভাবে পরিমাপ করা হয় এই সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। এবং এখান থেকে প্রতি বছর অঙ্ক থাকে, অঙ্কগুলো খুব বেশি কঠিন না, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনার মাধ্যমে অঙ্কগুলোও জানবো। এরপর কনস্টিটিউন্টস অফ মনিটারি সিস্টেম, মনিটারি সিস্টেম কীভাবে গঠিত হয়, সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক বলতে কী বুঝান, এবং ক্রিয়েশন অফ মানি বাই কমার্শিয়াল ব্যাংক, এবং কমার্শিয়াল ব্যাংক কীভাবে মানি ক্রিয়েট করে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। এখন কথা হচ্ছে যে এই চ্যাপ্টার পড়তে গেলে আপনারা আসলে মূলত কিভাবে পড়বেন। প্রথমেই হচ্ছে হলো আইবিবি টেক্সট বুকে এই চ্যাপ্টারের শেষে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো পড়তেই হবে ব্যাংকার বন্ধু। কারণ আমরা দেখেছি যে বিগত বছরে এই আইবিবি টেক্সট বুকে যে লাস্টে চ্যাপ্টার শেষে, প্রতিটা চ্যাপ্টার শেষে যে প্রশ্নগুলো থাকে সেখান থেকে কিন্তু 50% প্রশ্ন এসেই থাকে। আর বিগত বছরের প্রশ্নগুলোও পড়তে হবে, সেখান থেকেও আমাদের প্রশ্ন কমন আসে। আর বইয়ে যে টপিকসগুলো ধরছে, কিন্তু আমরা অনেক সময় দেখছি যে কিছু টপিকস বইয়ের মধ্যে আছে, আলোচনা করছে, কিন্তু তারা চ্যাপ্টার শেষে যেখানে প্রশ্ন দিয়েছে সেখানে কিন্তু প্রশ্নটা ধরে নাই, কিন্তু অনেক সময় সেই টপিকসও পরীক্ষায় এসেছে। তাহলে সেক্ষেত্রে সেই প্রশ্নটাও আমাদের দেখতে হবে। তো এই ছিল ব্যাংকার বন্ধু আমাদের মডিউল 1-এর মানি অ্যান্ড মনিটারি সিস্টেমের সিলেবাসটা কী কী ছিল। তো চলেন আজকে আমরা মূলত কী কী দেখব সেটা একটু দেখে নেই। আমরা যেটা করছি যে আমরা আমাদের একটা হ্যান্ডনোট বানিয়েছি, এই হ্যান্ডনোটে আপনাদের চ্যাপ্টার 1-এর প্রশ্নগুলো আমরা কভার করেছি। হ্যান্ডনোটে আমরা এই আপনাদের টেক্সট বুকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দিয়েছি, বিগত বছরের যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নের সলিউশনগুলো লিখেছি। এছাড়াও টেক্সট বুকের যে টপিকসগুলো আছে কিন্তু চ্যাপ্টার শেষে আপনার প্রশ্নগুলো ধরা হয়নি, সেগুলো আমরা আমাদের বইয়ে আলোচনা করেছি। যেমন প্রথম প্রশ্নটা আমরা আজকে আলোচনা করব, যেমন ডিফাইন মানি, অর্থ কাকে বলে, এবং হোয়াট আর দ্য বেসিক ফাংশনস অফ মানি, অর্থের কাজগুলো কী। অথবা এই 98তম ব্যাংকিং প্রফেশনাল এই প্রশ্নটা এসেছিল, হোয়াট ইজ মানি, অর্থ কাকে বলে, লিস্ট অ্যান্ড সামারাইজ দ্য প্রাইমারি ফাংশনস অফ মানি, মানির প্রাথমিক কার্যাবলীগুলো কী। বাংলায় আমরা যদি বলি অর্থ বা মুদ্রা কী, অর্থের কার্যাবলী আলোচনা করুন, অথবা অর্থ কী, অর্থের প্রাথমিক কার্যাবলীসমূহ উল্লেখ ও বর্ণনা করুন, 98তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল। ব্যাংকার বন্ধু এটা কিন্তু আপনাদের টেক্সট বইয়ের শেষে এই প্রশ্নটা নাই, কিন্তু আপনাদের মূল বইয়ের টপিক্সে এই মানির ফাংশনগুলো কি সেখানে কিন্তু আলোচনা করেছে। তো আমরা এটা আমাদের হ্যান্ড নোটের প্রথমেই 1 নম্বর প্রশ্নটা আমাদের হ্যান্ড নোটে এটা দিয়েছি। তো চলেন আমরা কথা না বাড়িয়ে ব্যাংকার বন্ধু চলেন তাহলে আমরা প্রথমেই আমাদের এই অর্থ কাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনার চেষ্টা করি, বা মুদ্রা কাকে বলে। ব্যাংকার বন্ধু অর্থ বা মুদ্রা হলো এমন একটা বিনিময়ের মাধ্যম যেটা কিনা লেনদেনের জন্য গোটা ওয়ার্ল্ডে আপনার গ্রহণযোগ্য, যার আইনি বৈধতা রয়েছে, এবং এটার মাধ্যমে আমরা সাধারণত কী করি, ক্রয় বিক্রয়ের সময় এটাকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করি।
আর এই অর্থ বা মুদ্রার নাম এক এক দেশে এক এক রকম, যেমন বাংলাদেশে টাকা, আমেরিকাতে ডলার বা ইউরোপের কান্ট্রিগুলিতে কিন্তু ইউরো। তো চলেন আমরা মূলত আমাদের বইয়ে কী বলা আছে সেটা একটু আলোচনা করি। প্রথমে বইয়ে বলা আছে যে মুদ্রা, আমাদের যে হ্যান্ডনোটের যেটা লিখছি আমরা, মুদ্রা এমন একটি বিনিময়ের মাধ্যম যা সবার কাছে গ্রহণযোগ্য, যে সবাই এটা গ্রহণযোগ্যভাবে ব্যবহার করবে, যার দ্বারা সব রকম লেনদেন তথা দেনা পাওনা, ক্রয় বিক্রয় ইত্যাদির হিসাব সম্পন্ন করা যায়। মানে এর মাধ্যমে আমাদের যদি কেউ দেনা পাওনা পাই থাকে বা ক্রয় বিক্রয় থাকে, আমরা কিন্তু সেগুলো নিষ্পত্তি করতে পারবো। এবং বলছে কি এর সর্বজন গ্রাহ্যতা ও আইন সিদ্ধ বাধ্যবাধকতা আছে। সর্বজন গ্রাহ্যতা বলতে এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড এবং আইনের মাধ্যমে এটার বাধ্যবাধকতা আছে আর কি। এই ছিল অর্থের প্রকারভেদ। আমরা ব্যাংকার বন্ধু আমরা একটু অর্থের কার্যাবলীগুলো কী সেটা আমরা একটু আলোচনার চেষ্টা করি। প্রথমে আমরা বলতেছি যে বিনিময়ের মাধ্যম বা মিডিয়াম অফ এক্সচেঞ্জ। আমরা যখন কোথাও যে কোনো জিনিস কিনতে যাই, তাহলে আমি যদি একটা বাজার থেকে দেখা যাচ্ছে যে আম কিনলাম, তাহলে আম কেনার মাধ্যমে আমি কি করলাম, তাকে কিন্তু টাকা দিলাম। যে কোনো জিনিসই আমরা যখন ক্রয় করি তখন আমরা কি তার বিনিময়ে কি দিচ্ছি, অর্থ দিচ্ছি। তাহলে এটা কি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করছে ব্যাংকার বন্ধু। তো এই যে আমাদের এখানে বলেই দিচ্ছে যে অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, অর্থের নিজের কোনো উপযোগ নেই। নিজের কোনো উপযোগ নেই বলতে আপনি জানেন যে কোনো জিনিসের উপযোগ বলতে কী বোঝায়, পুরো পয়েন্টটা চলে যায়। আমাদের দ্বিতীয় পয়েন্টটা হলো আমাদের অর্থে মূল্যের সংরক্ষক বা স্টোর অফ ভ্যালু হিসেবে কাজ করে। তাহলে এই মূল্যের সংরক্ষক বা স্টোর অফ ভ্যালু বলতে আমরা কী বুঝি? ভ্যালু স্টোর মানে অর্থ এমন একটা জিনিস, এর মধ্যে ভ্যালুটা স্টোর থাকে। তো এই ভ্যালুটা স্টোর থাকে মানে কি, যে আপনার কাছে যদি অর্থ থাকে, সেই অর্থটা আপনি কিন্তু এক মাস পরে চাইলে এই অর্থ দিয়ে আপনার যে বিভিন্ন ধরনের অভাব রয়েছে সেই অভাবগুলো মেটাতে পারবেন। এক মাস পরে আপনি বাসার জন্য যদি ডেইলি নেসেসিটিসগুলো কেনেন, তাহলে কিন্তু এই টাকাটা দিয়ে কিনতে পারবেন। তাহলে কি হলো, এই টাকাটা যে আপনি এক মাস ধরে রাখলেন, তাহলে এই এক মাস ধরে রাখার পর আপনি এই টাকাটা দিয়ে তো আপনার অভাবগুলো মেটাতে পারছেন। তার মানে কি এর মধ্যে কি ক্রয় ক্ষমতা রয়েছে, তাহলে এর মধ্যে কি একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা স্টোর করে আপনি রাখতে পারছেন। তো এটাই হলো মূল্যের সংরক্ষক বা স্টোর অফ ভ্যালু। এখানে আমাদের বলছে যে অর্থ মূল্যের সংরক্ষক হিসেবে কাজ করে, ক্রয় ক্ষমতার আকারে ভবিষ্যতের জন্য অর্থ ধরে রাখা সম্ভব। ওই যে আমরা যদি অর্থটা ধরে রাখি, তাহলে এটা আমরা ভবিষ্যতে এটা আমাদের পারচেজিং পাওয়ার আছে, এটা দিয়ে আমরা কিন্তু কিনতে পারবো ব্যাংকার বন্ধু। এটাই বলতেছে আমাদের মূল্যের সংরক্ষক। এই যে আমাদের যদি একটা আমরা অর্থ দেখতেছি, এই যদি অর্থ থাকে তাহলে আমরা অনেক কিছু ভবিষ্যতে এই অর্থ দিয়ে কিনতে পারবো। এখানেই দেখাচ্ছে, যেমন আমরা যদি বাড়ি কিনতে চাই, তাহলে এই অর্থটা দিয়ে পরবর্তীতে আমরা কিন্তু বাড়ি কিনতে পারি। তো যাই হোক, আমরা এটা একটা পয়েন্ট গেল। আমাদের দ্বিতীয় পয়েন্টটা বলতেছে আমরা হিসাবের একক বা মূল্যের পরিমাপক বা ইউনিট অফ অ্যাকাউন্ট। তাহলে ইউনিট অফ অ্যাকাউন্ট বলতে কী বোঝায় ব্যাংকার বন্ধু? মানে হিসাবের একক। আপনি জানেন যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের পরিমাপ করতে গেলে কিন্তু তার একটা একক থাকে। যেমন আমরা তরল জাতীয় জিনিস কিনতে গেলে তার একক কি, লিটার। তারপর আমরা অনেক কিছু, যে আমরা আপেল কিনি বা আমরা যদি আম কিনি বা চাল ডাল কিনি, সেগুলোকে কী মাপে আমরা করি? আমরা কিন্তু কেজি দিয়ে মাপ করি। সেই রকম অর্থের একটা আমরা হিসাবের, এই অর্থটা হিসাবের একক হিসেবে কাজ করে। কারণ আমরা দেখা যাচ্ছে যে এই অর্থটাকে হিসাবের একক আছে বলেই আমরা দেখা যাচ্ছে যে যদি আমরা 2 কেজি আপেল কিনি, তাহলে 2 কেজি আপেলের দাম দেখা যাচ্ছে যে হয়তো বা 50 টাকা করে যদি হয়, তাহলে 2 কেজি আপেলের দাম কিন্তু 100 টাকা, বা 3 কেজি আপেলের দাম 150 টাকা। বা আপনি যেই জিনিসই কেনেন না কেন, তাহলে কিন্তু সেটাকে আপনি টাকা দিয়ে সেটাকে প্রকাশ করতে পারেন। আবার দেখা যাচ্ছে যে আপনার যে ব্যবসার হিসাব নিকাশ আছে, আয় ব্যয় আছে, সেগুলো কিন্তু আমরা টাকা দিয়ে রাখি। আমাদের ব্যবসার কত লাভ ক্ষতি হলো সেটা যদি আমরা টাকা দিয়ে পরিমাপ না করতে পারতাম, এটা যার ক্ষেত্রে যেরকম হয়, কোনো দেশে ডলার বা কোনো দেশে ইউরো, এগুলো যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা হিসাব পরিমাপ করতে পারতাম না, আয় ব্যয় করতে মানে নির্ধারণ করতে পারতাম না। তো এটাই বোঝাচ্ছে হিসাবের পরিমাপক। এখানে আর কি বলছে আমাদের নোটে কী লেখা আছে আমরা একটু দেখি। এই যে বলছে যে অর্থ দ্রব্যমূল্যের পরিমাপক বা হিসাবের একক হিসেবে কাজ করে। অর্থনীতিতে প্রতিদিনের কাজকর্ম, পণ্যের মূল্য, ব্যয়, আয় ইত্যাদি পরিমাপের জন্য সাধারণ পরিমাপক দরকার, যা অর্থ পূরণ করে। এর মাধ্যমে লেনদেনের উন্নয়ন ও প্রসারণ সম্ভব হয়। তো ওই কথাগুলি বলছে ব্যাংকার বন্ধু। এখানে আমরা দেখতেছি যে এই যে আমরা হিসাব নিকাশ যদি আমরা করতে যাই, তাহলে কিন্তু আমরা তাকে প্রতিটা আয় এবং ব্যয়কে আমরা কিন্তু টাকা দিয়ে এটা একক হিসেবে ব্যবহার করি। তো এর পরের পয়েন্ট আমরা যাই ব্যাংকার বন্ধু। আমাদের পরের পয়েন্ট হলো মূল্য স্থানান্তর বা ট্রান্সফার অফ ভ্যালু। অর্থাৎ আমরা কিন্তু অর্থের ভ্যালুটা দেখা যাচ্ছে যে আপনি চিন্তা করেন যে চিটাগংয়ে আপনি এই মাসে
চাকরি করেন এবং এই মাসে টাকা উপার্জন করলেন, আপনার বাবা মা থাকে ঢাকাতে, তাহলে আপনি কি করবেন? আপনি কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে যদি বিকাশ থাকে, তাহলে বিকাশের মাধ্যমে আপনি টাকা কি ঢাকাতে পাঠিয়ে দিচ্ছেন। তাহলে যখন ঢাকাতে পাঠিয়ে দিচ্ছেন, তাহলে এইটা কি হচ্ছে? এই ভ্যালুটা স্থানান্তর হচ্ছে না চট্টগ্রাম থেকে ঢাকাতে? এটাই হচ্ছে হলো মূল্যের স্থানান্তর। আমরা চলেন আমাদের হ্যান্ডনোটে কী বলা আছে একটু আমরা দেখে নিই। আমরা হ্যান্ডনোটের প্রশ্নের গুরুত্বপূর্ণ যে দুইটা পয়েন্ট আছে আমাদের, অর্থের আকারে প্রদত্ত মূল্য অন্য জায়গায় স্থানান্তর করা যায়। ওই যে আমরা বললাম, যেমন ঢাকায় উপার্জনকারী ব্যক্তি চট্টগ্রামে তার পিতামাতার কাছে স্থানান্তর করতে পারে। তো ব্যাংকার বন্ধু চলেন এই রিলেটেড আমরা একটা ছবি দেখে নিই। এই যে দেখেন, মোবাইল থেকে আমরা চাইলে কিন্তু টাকাটা ট্রান্সফার করছি, এই রিলেটেড আমরা ছবি দেখাইছি। চলেন আমরা পরের পয়েন্টটাতে আমরা যাই। আন্তর্জাতিক লেনদেনের বিনিময়ের উপায়, অর্থাৎ আপনি যে আপনার কাছে টাকাটা আছে বলেই আপনি কিন্তু বহির্বিশ্বে বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারছেন। তাহলে এই লেনদেনের উপায় হিসেবে কাজ করে। আমাদের গুরুত্বপূর্ণ কি বলছে, যে অর্থ আন্তর্জাতিক লেনদেনের বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। একটি ব্যক্তি এবং ব্যবসাগুলোকে বিভিন্ন দেশ এবং মুদ্রায় বাণিজ্য করতে সক্ষম করে।